এই এই তুমি কি আমাকে ভূতের ভয় দেখাচ্ছ? বেলায় ষাট, ভয় দেখাবার মতলব থাকলে আমি তো আগেই আপনার গলাটা টিপে ধরতাম এই রকম করে। বাংলার হাড়িম ভূতের গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পের সন্ধানে। তো আজকে আপনাদের জন্য রাখা হয়েছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা আবছায়ার বাসিন্দারা। গল্প পাঠে রয়েছে প্রিয়াংশু এবং অন্যান্য চরিত্রে রাজা এবং প্রিয়াংশু। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের এই গল্প আবছায়ার বাসিন্দারা। নির্ভীকবাবুকে মরা গাছতলায় নামিয়ে দিয়ে চলে গেল শেষ বাস। ব্যাকলাইটের লাল চোখ জোড়া দূরে মিলিয়ে যেতেই গা ছমছম করে উঠল নির্ভীকবাবু। চারিদিকে গুটগুটে অন্ধকার, বাড়িঘর দোকানপাট কিছুই তো চোখে পড়ে না। যেদের বসে এরকম একটা অচেনা অজানা জায়গায় রাতের বেলা চলে আসাটা কি বুদ্ধিমানের কাজ হলো? ভূতফুতকে তিনি পরোয়া করেন না, ভূতে তার মোটেই বিশ্বাস নেই। কিন্তু চোর ছেচরদের তো মানেন। এখন তাদের কারুর পাল্লায় পড়ে এই বিভুয়েই নির্ভীকবাবুকে না নাকাল হতে হয়। পরদিন অফিসেই জায়গাটার সুলুক পেয়েছেন নির্ভীক সিংহ। বর্ধমানের জগদীশবাবু বলেছিলেন বর্ধমান থেকে কুশ করা যাওয়ার পথে একটা ডাক বাংলো আছে, সেখানে রাত্রিবাস করলে নাকি ভূতের সঙ্গে মোলাকাত হবেই হবে। এই মরা গাছতলা থেকে বাংলোটির দূরত্ব নাকি মাত্র মাইল 2। পাশেই একটা বাঁকা নদীও আছে। একসময় সরকারি সাহেবেরা বাংলোটিতে গিয়ে উঠতেন হরদম। ইদানিং ভূতের ভয় তারা কেউ আর এই পথ মারান না। শুনেই জগদীশের সঙ্গে নির্ভীকের জোর তর্ক। নাই নাই করে আজ পর্যন্ত 99খানা ভূতের বাড়িতে নির্ভীকবাবুর রাত কাটানো হয়ে গেছে, কোথাও তেনাদের দর্শন মেলেনি। জগদীশবাবুর গালগপ্প তিনি মানবেন কেন? তর্কাতর্কি থেকে বাজি ধরাধরি। ওই বাংলোতে এক রাত্রে থাকতে পারলে কর করে 1000 টাকা। এমন একটা চ্যালেঞ্জ নির্ভীকবাবু ছাড়েনি বা কি করে? তার চোর ডাকাতের খপ্পরে না পড়লে নির্ভীকবাবু এ যাত্রায় বাজি জিতবেন। কবজি উল্টে নির্ভীকবাবু ঘড়ি দেখলেন। সবজিতে আলো ঝকমক করছে ডায়ালে। 9:50। কাঁধ থেকে কিডস ব্যাগটা নামিয়ে টর্চ বার করলেন। অন্ধকারে চোখ মোটামুটি সয়েই এসেছিল, তবু টর্চ জেলে হাত ঘোরালেন এদিক ওদিক। না, একবারে পাণ্ডব বর্জিত স্থান নয়। দোকান আছে 2-4টে, তবে সবকটাই ঝাঁপ বন্ধ। নির্ভীকবাবু গলা ওঠালেন। একটা লোক দাঁড়িয়ে আছে না ওপারে, এই যে শুনছেন? লোকটা একটু এগিয়ে এলো। আমায় বলছেন? আর কাউকে তো দেখছি না। তা বলছি, সরকারি ডাক বাংলোটা কোন দিক দিয়ে যাব একটু বলতে পারেন? আবছায়ার বাংলো? মানে? লোকটা আর একটু সামনে এলো। বাংলোটা যেখানে আছে সেই জায়গাটার নামই তো আবছায়া। বাহ, বেড়ে নাম তো। স্থানীয় লোকেদের দিব্যি রসবোধ আছে। ভূতেরা আবছায়াতেই ডেরা বাঁধে বটে। আবছায়াতেই চোখ ভুলভাল দেখে কিনা। এই যে লোকটা শুনশান অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, একে দেখেই তো কত লোক ভূত ভেবে ভিড়মি খেতে পারে। লোকটা আরো কাছে এসেছে, বলল, তা আবছায়ার বাংলোয় যেতে চান কেন, তাও আবার এত রাতে? শুনলাম এখানে নাকি ভূত টুত আছে। চর্মচক্ষে তাদের দেখব বলে অধমের আজি আগমন। তা কথাটা সত্যি নাকি মশাই? না না, স্রেফ রটনা। মানুষ ওরকম গুজব ছড়িয়ে মজা পায়। আমারও সেই রকমই অনুমান। নির্ভীকবাবু টর্চ জেলে লোকটিকে ভালো করে নিরীক্ষণ করলেন, তবে সরাসরি মুখে আলো ফেললেন না, যদি লোকটা কিছু মনে করে। আন্দাজে মনে হলো লোকটা সাদা ধুতি শার্ট পরা, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো যেন গর্তে ঢোকা। বাতি নিভিয়ে জিজ্ঞেস করলেন, তা যাবো কোন দিকে, ডান দিক নাকি বাঁ দিক? আগে ডাইনে, সরু পিচ রাস্তা ধরে চলে যান। নাক বরাবর গেলেই পৌঁছে যাবেন। ধন্যবাদ দিয়ে এগোতে যাচ্ছিলেন নির্ভীকবাবু। কি ভেবে হঠাৎ দাঁড়িয়ে পড়েছেন। চোখ পিটপিট করে বললেন, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনার কি খুব সর্দি হয়েছে? না তো। তাহলে এই গলার স্বরটা এরকম নেজাল কেন? আগে
আমার স্বাদ তো এরকমই। ও, আমি ভাবলাম বুঝি চোরা ঠান্ডা লেগেছে। আচ্ছা, যাই তাহলে। কিডস ব্যাগ ফের কাঁধে তুলে নিয়ে নির্ভীকবাবু হাঁটা শুরু করলেন। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে দেখলেন একবার লোকটা একই জায়গায় স্থির দাঁড়িয়ে আছে এখনো। আপন মনে হেসে গলা ছেড়ে গান করলেন নির্ভীকবাবু। হেরে গলায় একটাই গান জানা আছে তার। যখনই মন বেশি খুশি খুশি লাগে গলায় আপনা আপনি এসে যায় গানটা। খড় বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগো নেয় নাও খানি বাইয়ো বাইয়ো। আজ এমন মধুর চৈত্রের রাত, মনোরম দক্ষিণা বাতাস বইছে, মাথার ওপর গাঢ় নীল আকাশ জুড়ে ফটফটে তারা, দুপাশে ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে নিভছে, ঝিঝি পোকারাও পর্যন্ত তার স্বরে গলা সাজছে। আর তিনি কিনা চুপ থাকবেন? তবে হাইও হাইও অবধি অবশ্য তিনি পৌঁছাতে পারলেন না নির্ভীকবাবু। তার আগেই থমকাতে হলো। উল্টো মুখ থেকে একটা ভ্যান রিক্সা আসছে। প্রথমে মনে হচ্ছিল যেন কোনো চালকই নেই। পলকের জন্য বুকটা ছ্যাঁত করে উঠেছিল। ক্ষণ পরে ভ্রম ভাঙল। লুঙ্গি পরা, খালি গা, এক নিকষ কালো লোক আছে চালকের সিটে। লোকটার লুঙ্গিখানাও গাঢ় বর্ণের বলে হঠাৎ করে ঠাহর করা যায় না। নির্ভীকবাবুকে দেখে ভ্যান রিক্সাও থেমেছে। নির্ভীকবাবু গলা খাকারি দিলেন। কি হে, যাবে নাকি? ধবধবে সাদা দাঁতের পাটি অন্ধকারে ঝকঝক করে উঠল। কোথায় যাবেন গো কর্তা? আবছায়ার বাংলোয়, চেনো নিশ্চয়ই। বিলক্ষণ! কতবার কত সাহেবকে সেখানে নিয়ে গেছি। উঠেন কর্তা, বসে পড়েন। ভ্যানের পাটাতনে গুছিয়ে বসলেন নির্ভীকবাবু। মুখ ঘুরিয়ে ফের চলতে শুরু করেছে ভ্যান রিক্সা। জিভে কুলু পেটে বসে থাকা নির্ভীকবাবুর ধাতে নেই। গল্প জুড়ে বসলেন লোকটার সঙ্গে। তোমার নাম কি ভাই? আগে আমাদের আবার নাম, সে কি বলার মতন? আহা, লজ্জা পাচ্ছ কেন? কোথায় থাকো? আগে আপ ছায়াতেই। তাই নাকি? তা এত রাতে ওইদিকে কোথায় চলছিলে? সে যদি বলেন কর্তা, আমি তো রাতে ভ্যান নিয়ে বেরোই। যদি কারোর কখনো দরকার হয়, যেমন ধরুন আজ আপনার সেবায় লাগতে পারলাম। বাহ, কথার তো বেশ বাহার আছে তোমার। অথচ মধ্যরাতে এই লোকটাকে দেখেই হয়তো ভূতে বিশ্বাসী লোকেরাও মন গড়া আতঙ্কে থরহরি কম্পমান হবে। ভাগ্যিস ভয় শব্দটা নির্ভীকবাবুর অভিধানে নেই। থাকলে এমন দিব্যি হাওয়া খেতে খেতে ভূতের বাড়ি দেখতে যেতে পারতেন কি? আবার খড়বায়ু ধরবেন কিনা ভাবছেন, চালকের প্রশ্ন কানে এলো নির্ভীকবাবুর। তা কর্তা, আপ ছায়ার বাংলোয় আপনার কি কাজ? এমনি যাচ্ছি গো, শুনলাম নাকি ভূতের বাড়ি। মিছে কথা, দুজনেরা বদনাম করে। এবার গলাটা কেমন কেমন লাগছে নির্ভীকবাবু। জিজ্ঞেস করলেন, বলছি, তোমার নাকে কি কোনো সমস্যা আছে? না তো, কেন কর্তা? তোমার স্বর যেন কেমন খোনা খোনা শোনাচ্ছে। আগে সে তো কর্তা অনেক দিন ওই সেই বাঁকা নদীতে যে বান ডাকলো। তবে বানের সঙ্গে গলার কি? নদীতে বন্যা হলে মানুষের কণ্ঠস্বর বদলে যায় নাকি? কিসের থেকে কি যে হয় তা কি কেউ বলতে পারে কর্তা? কথা বলতে বলতে সাই সাই করে ভ্যান চালাচ্ছে লোকটা। দুধারের বাঁশবাগান, পানাডোবা, ঝোপঝাড় টপকে হুশ করে পৌঁছে গেল এক লোহার ফটকের সামনে। প্যাডলিং থামিয়ে বলল, এসে গেছি গো কর্তা। পাটাতন থেকে নেমে পকেট থেকে মানিব্যাগ বার করলে নির্ভীকবাবু। কত দেব? ছি ছি, কি যে বলেন! আপনি আপ ছায়ার অতিথি, আপনার কাছ থেকে আমি টাকা নেব? এ আবার কোন দেশি কথা? ভাড়া না নিলে তোমার পেট চলবে কি করে? তেনার কৃপায় পেটের চিন্তা আমার নেই কর্তা। আপনার উপকারে লাগতে পারলাম, এতেই আমি ধন্য। বলেই ভ্যান রিক্সা নিয়ে চলে যাচ্ছে লোকটা। নির্ভীকবাবু তো হা। অন্যের উপকার করার জন্য রাত দুপুরে ভ্যান রিক্সা নিয়ে ঘুরে বেড়ায় এমন লোক এখনো আছে দুনিয়ায়? উহু, ভূত নয়, আবছায়া তো দেবদূতের আঁকড়া। ফটক পেরিয়ে দুপা যেতেই বাংলো।
আধো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না বটে, তবে দিব্যি বোঝা যাচ্ছে কটেজ প্যাটার্নের বাড়ি, সাহেবী আমলের, রক্ষণাবেক্ষণের অভাবে যথেষ্ট ভাঙাচোরা। আলো টেলো তেমন চোখে পড়ছে না, অবশ্য আলো তো না জ্বালারই কথা, কারণ এখানে তো কেউ থাকে না। নির্ভীকবাবু তাতে কিছু যায় আসে না, ব্যাগ থেকে চাদরখানা বার করে মশা তাড়ানোর ক্রিম গায়ে মেখে শুয়ে পড়বে বাংলোর বাইরে, ব্যাস। খাবার দাবারের ভাবনা নেই, হাফ পাউন্ড পাউরুটি আছে আর তার সঙ্গে হাফ ডজন ডিম সেদ্ধ। বর্ধমান স্টেশন থেকে কলাও নিয়ে নিয়েছেন হাফ ডজন, বোতল ভর্তি জলও সঙ্গে আছে। একটা রাত কাটাতে আর কি চাই। টর্চ জ্বালিয়ে বারান্দাটার চারপাশ একবার দেখে নিয়ে নির্ভীকবাবু সবে বারান্দায় গুছিয়ে বসেছেন, অমনি ক্যাচ ক্যাচ শব্দ। ঘরের একটা দরজা খুলে গেল। বেরিয়ে এসেছে টিমটিমে লণ্ঠনাতে এক অদ্ভুত মূর্তি। লোকটা বিনয় গদগদ। কোথা থেকে আসা হচ্ছে স্যার? কলকাতা। বাংলোয় একটা মানুষ দেখতে পেয়ে নির্ভীকবাবু খুশি। আর কিছু হোক না হোক কথা বলার সঙ্গীত জুটলো। হাসি হাসি মুখে নির্ভীকবাবু প্রশ্ন করলেন, তা তুমি কে, বাংলোর চৌকিদার? হ্যাঁ স্যার, তা আপনি বাইরে কেন? আসুন, রুম খুলে দিচ্ছি, বিশ্রাম করুন। আমার কিন্তু বুকিং টুকিং নেই। কিচ্ছু লাগবে না। কতদিন পর আপনার মতন একজনের পায়ের ধুলো পড়লো, এই না ঢের। লণ্ঠনাতে বারান্দার অন্য প্রান্তে গিয়ে একখানা ঘর খুলে দিল চৌকিদার। ছায়া ছায়া আলোয় নির্ভীকবাবু দেখলেন ভারী চমৎকার বন্দোবস্ত। বিছানা, মশারি, চেয়ার টেবিল, আলমারি, আয়না সবই মজুদ, এবং বড়সড় ঘরটি রীতিমতন পরিষ্কার পরিচ্ছন্ন। মেঝেই লণ্ঠনটা নামিয়ে চৌকিদার হাত কচলাচ্ছে। কিছু খাবেন তো স্যার? তোমায় কষ্ট করতে হবে না, আমার সঙ্গে খাওয়ার আছে। তা বললে কি হয় স্যার? অধম আপনাকে রেঁধে খাওয়ানোর সুযোগ পাবে না। কিন্তু কি বানাবে তুমি এত রাতে? যা বলবেন, ভাত, রুটি, সঙ্গে মুরগি, মাটন, মাছ, ডিম পছন্দ করলে ডিমের ডালনা। বাবা, মাঝরাত্রিরে তুমি এসব পাবে কোথায়? ঠিক জুটে যাবে স্যার, আবছায়া চৌকিদার আমি, কি না পারি। নির্ভীকবাবু ঠিক যেন প্রত্যয় হলো না, চোখ কুচকে বললেন, এখন পাঁঠার মাংস রেঁধে খাওয়াতে পারবে? একবার হুকুম করে দেখুন না স্যার। চড়াও তাহলে, বেশ কষা কষা করে বানাও। ভূত বাংলোয় একটা ভুড়ি বোঝের একটা অভিজ্ঞতা হোক। চৌকিদার আহত সুরে বলল, আপনিও ভূত বাংলা বলছেন স্যার? আহা, সেরকমই তো শুনেছি। ভূতের উপদ্রবে এখানে নাকি কেউ আসে না। ছি ছি ছি, কি অন্যায় অপমান। নিজেই আপনি বড় করে দেখুন, আপনার সেবা যত্নের কোনো ত্রুটি হয় কিনা। প্রথম থেকেই চৌকিদারের গলার স্বরটা কানে খচখচ বাজছিল। নির্ভীকবাবু প্রশ্নটা করব না করেও জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ, তোমার ভোকাল কর্ডে কোনো সমস্যা আছে নাকি? ষড়যন্ত্রে? কেন স্যার? না, কেমন যেন নাকি নাকি শোনাচ্ছে। আগে স্যার, ম্যালেরিয়ায় ভুগে ভুগে এই হাল। ও, তা এখন শরীর ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, এখন আর কোনো অসুখ বিসুখ নেই, ফার্স্ট ক্লাস আছে। চৌকিদার লণ্ঠনটা তুলে নিয়ে চলে যাচ্ছিল, দরজায় গিয়ে ঘুরে দাঁড়ালো। অন্ধকারে একা ঘরে বসে থাকবেন কেন স্যার? বরং নদীর ধারে একটু ঘুরে আসুন, আমি ততক্ষণে আপনার খানা রেডি করি। প্রস্তাবটা মন্দ নয়, মধ্যরাতে প্রকৃতি দর্শনও হবে, আবার নদীর হাওয়াতে খিদেটাও চঞ্চনে হবে। নির্ভীকবাবু জিজ্ঞেস করলেন, তা নদী কদ্দূর? এই তো বাংলোর পেছনে, গেট থেকে বেরিয়ে বায়ে 2 মিনিট হাঁটলেই ঘাট। হাতে একজোড়া কলা আর টর্চ নিয়ে বেরিয়ে পড়লেন নির্ভীকবাবু। প্রথম কলাটি শেষ হওয়ার আগেই এসে গেছে বাঁকা নদীর পাড়। এতক্ষণে আকাশে চাঁদ উঠে গেছে, একফালি মিহি ও জ্যোৎস্নায় ভারী অপরূপ লাগছে চারিদিক। নদী তেমন চওড়া নয়, আবার একদম সরুও নয়। ওপারে গাছপালার কালচে আভাস, চাঁদের কিরণ মেঘে চিকচিক করছে নদীর জল। কি আশ্চর্য, ঘাটে একটা নৌকো বাঁধা, মাঝিও আছে। গলুয়ে বসে থাকা মাঝির শরীরটাকে কেমন অলিক অলিক লাগে, নিসর্গেরই অংশ যেন। নির্ভীকবাবুকে দেখে শরীরটা নড়ে চড়ে উঠল। বাবু, ওপারে যাবেন নাকি? না, তা তুমি কি এখনো যাত্রীর অপেক্ষায় আছো নাকি? যদি কেউ যায়, আপনি চাইলে খানিকক্ষণ নৌকা ভ্রমণও করতে পারেন। তা কত নেবে? আরে, পয়সার কথা পড়ে। আসুন তো, দেখবেন চাঁদের আলোয়
ফুরফুরে হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাবে আপনার। সামান্য দোনামোনা করে নির্ভীকবাবু নামলেন ঘাটে সিঁড়ি বেয়ে, চড়েছেন নৌকায়। দুলতে দুলতে নৌকা চলল মাঝ নদীতে। দাঁড় টানতে টানতে মাঝি বলল, তাহলে রাতটা আজকে আবছায়াতেই থাকছেন? মাঝি সরো যেন কেমন কেমন, বড্ড বেশি অনুনাসিক। তবে নির্ভীকবাবু এ বিষয়ে আর প্রশ্ন গেলেন না। সম্ভবত আবছায়ার বাসিন্দাদের গলা এরকমই, মিছিমিছি একটা ফালতু কারণ শুনে লাভ কি। দ্বিতীয় কলাটিতে কামড় দিয়ে নির্ভীকবাবু মৃদু হাসলেন। মাঝি আবার বলল, রাতটা থাকুন, বেশ লাগবে। তাই তো মনে হচ্ছে, অথচ সকলে বলে এখানে নাকি ভূতের উৎপাতে একদণ্ড থাকা যায় না। কি অন্যায্য কথা! আপনি বলুন, এই যে বাস রাস্তা থেকে এলেন, কোথাও কি এত এই হয়েছে? তুমি কি আমাকে ভূতের ভয় দেখাচ্ছ? খারাপ ব্যবহার পেয়েছেন? কত বছর আগে বাসের তলায় চাপা পড়ে মারা গেছে থাকলে আপনার গলাটা টিপে ধরতাম। এই রকম করলেন জলে 14 বছর আগে ডুবে মত হয়েছে করিম ভাইয়ের। বলার সঙ্গে সঙ্গে মাঝির একটা হাত তড়াক করে লম্বা হয়ে এগিয়ে গেল। প্রায় 5 হাত তফাতে বসে থাকা নির্ভীকবাবুর গলার মুহূর্তে বরফ শীতল আঙ্গুলের ছোঁয়া। এখন মাংস রাখছে। পরক্ষণেই নির্ভীকবাবুর কপালে হাত পিছিয়ে গেছে। তুমি কি আমাকে ভূতের ভয় দেখাচ্ছ? বেলায় সাহেব, ভয় দেখাবার মতো থাকলে ঘরে দেখিয়েছে গলাটা টিপে ধরতাম। এই রকম করলি। আজকাল আর রাতের বেলায় বলার সঙ্গে সঙ্গে মাঝির একটা হাত তড়াক করে লম্বা হয়ে এগিয়ে গেল। প্রায় 5 হাত তফাতে বসে থাকা নির্ভীকবাবুর গলার মুহূর্তে বরফ শীতল আঙ্গুলের ছোঁয়া। পরক্ষণেই হাত অবশ্য পিছিয়ে গেছে তার সস্তানে। নির্ভীক আর হাসছেন। বলুন বাবু, এইভাবে কি কেউ আপনাকে ঘরে দেখিয়েছে? আজকাল আর এই গল্প এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরের সপ্তাহে এরকম একটি হাড়হিম ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। আমাদের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাত বিরেতে কচিত কচাত কোনো বাসের যাত্রী নামলে তাকে নাকি নাকি সুরে প্রশ্ন করেন, আবচায় যাবেন ভাই? আবচায়া, সেখানে কোনো ভূত নেই, বিশ্বাস করুন। আমাদের এই গল্প এখানেই শেষ হলো। আবার দেখা হবে পরের সপ্তাহে এরকম একটি হাড়হিম ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। আমাদের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।